সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো স্ট্রোক, যা জানা জরুরি তা নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডাক্তার খন্দকার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে, দর্শকদেরকে আমার সালাম জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। স্যার, প্রথমে জানতে চাইবো আসলে স্ট্রোক বলতে আমরা কি বুঝি? স্ট্রোকটা হচ্ছে ব্রেনের রক্ত চলাচলের বন্ধ হওয়ার কারণে যেটা হয় সেটা কি, ব্রেন তো একটা ভাইটালস অর্গান, এটার প্রচুর রক্ত এবং অক্সিজেন লাগে এটাকে সারভাইভ করানোর জন্য। যদি কোনো কারণে এই অক্সিজেন সাপ্লাইটা বা ব্লাড সাপ্লাইয়ের কারণে যেটা হয়, যদি বন্ধ হয়, তাহলে যে এফেক্টটা আসে সেটাকে আমরা স্ট্রোক বলি। তবে কন্ডিশন থাকে যে এই রক্ত চলাচলের বন্ধটা হতে হবে নন ট্রমাটিক, কোনো আঘাতজনিত কারণে হতে পারবে না, এবং 24 ঘন্টা পারসিস্ট করতে হবে এই ডেফিসিটটা। অর্থাৎ রক্ত চলাচল বন্ধের জন্য যে সমস্যাটা হলো সেটা 24 ঘন্টা থাকতে হবে, এবং এই চলাচল বন্ধটা কোনো অ্যাক্সিডেন্টাল আঘাতজনিত কারণে না, তখন আমরা সেটাকে স্ট্রোক বলবো। সুন্দর বলেছেন স্যার। এবার জানতে চাইবো স্ট্রোক হলে কি ধরনের উপসর্গ দেখা দেয়? স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনের ফাংশন যেগুলো, যেমন ধরুন আমার এক্সিকিউটিভ কিছু ফাংশন আছে, যেমন আমরা কথা বলি, চিন্তা করি, কাজ করি, হাঁটি, হাত পা নাড়াই, এই যে কোনো একটা এই মুভমেন্টগুলো যে কোনোটা কমে যেতে পারে, অবশ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। ঠিক তেমনই আমাদের অনুভূতি, ব্যথা আমরা পাই, হঠাৎ করে দেখা যাচ্ছে আমি কিছু বুঝতেছি না, কথা বুঝতেছি না, বলতে পারতেছি না, হাঁটতে গেলে যে ব্যালেন্সের দরকার থাকে সেটাও পাচ্ছি না, আবার চোখে দেখতে পাচ্ছি না হঠাৎ করেই। তো এরকম যে কোনো ব্রেনের ফাংশন যেগুলো, অর্থাৎ করা, দেখা, বোঝা, ক্যালকুলেট করা, কনভার্সেট করা, এগুলো যদি তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়তে পারে বা তাৎক্ষণিকভাবে এগুলোর ব্যত্যয় ঘটতে পারে, তাহলে হচ্ছে তাহলে আমরা আমরা বুঝতে চিন্তা পারবো করবো যে আসলে স্ট্রোক হয়েছে। স্ট্রোক যখনই চিন্তা করব তখনই আমাদের প্রথম কাজ হবে নিকটস্থ একটা হাসপাতাল, যেখানে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, অথবা যেখানে অ্যাকিউট স্ট্রোক ম্যানেজ করে, এরকম একটা হাসপাতালে তাৎক্ষণিক চলে যাওয়া। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। বুকে ব্যথা সম্বন্ধে। দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার আম্মুর নাম মোহাম্মদ দুলু বেগম। জি বলুন। শুনতে পাচ্ছি। জি বলুন, আপনার প্রশ্নটি এখন বলুন। আমার আম্মুর নাম মোহাম্মদ দুলু বেগম। আমার আম্মুর খুব বুকে ব্যথা করে মাঝে মাঝে। আচ্ছা, আপনার প্রশ্ন স্ট্রোক নিয়ে নয়, ওনার বুকে ব্যথা করে সেই বিষয়ে জানতে চাচ্ছেন। ওনার বয়স কত? 7 বছর। 60 বছর বয়স, ওনার মাঝে মাঝে বুকে ব্যথা করে। স্যার, আচ্ছা, বুকে ব্যথাটা যেগুলো হার্টের যেটা অসুখ হইতেও পারে এটা, তবে একটা কথা মনে করতে হবে, যদি হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি সেটা হার্টের রক্ত চলাচল ব্যাঘাতজনিত কারণে হয়, আর স্ট্রোক কিন্তু টোটালি ব্রেনের রক্ত চলাচলের ব্যাঘাতজনিত কারণ, এটা হার্টের অসুখ না। তো স্ট্রোক করলেই কেউ হার্টের অসুখ বুঝবেন না, বা কারোর হার্ট অ্যাটাক করলেই তাকে স্ট্রোক হিসেবে ট্রিট করবেন না। স্যার, স্ট্রোক কেন হয়? স্ট্রোক কেন হয়, যে আমি বললাম যে এর আগে যে রক্ত চলাচলে যদি কোনো ব্যাঘাত ঘটে, সেই ব্যাঘাতটা হতে পারে যেমন মানুষ বয়স্ক হয়ে গেলে তার রক্তনালীগুলো ন্যারো হয়ে যায়, অর্থাৎ এজ একটা ফ্যাক্টর। মানুষ যত বয়স্ক হবে তার স্ট্রোকের চান্স তত বাড়ে। তারপরে হচ্ছে কোলেস্টেরল যদি বেশি থাকে, কোলেস্টেরলগুলো রক্তনালী সরু করে দেয়। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে রক্তনালীর ভিতরের যে অংশটা, সেই অংশটা ডিজিজ মানে অসুস্থ হয়ে পড়ে, এবং সেখানে ক্লট জমে ইজিলি রাপচার হয়, সেখান থেকে ন্যারোইং হতে পারে। এছাড়াও প্রেশারের কারণে হতে পারে, যাদের প্রেশার বেশির চাইতে আরেকটা বড় কারণ থাকে, যেটা অনেক সময় অনেকে প্রেশার বেশি থাকে ওষুধ খায় আর ছাড়ে। এই যে ফ্ল্যাকচুয়েশন ব্লাড প্রেশার ধাঁই করে বাড়ে, আবার ওষুধ কয়েকদিন খেয়ে কমায় নেয়, আবার ছেড়ে দেয়, আবার বেড়ে যায়। এই ইরেগুলার ব্লাড প্রেশার সবচেয়ে প্রধান শত্রু। আর যদি রেগুলার প্রেশার হাই থাকে তবুও তারা এই হাই প্রেশার থেকে স্ট্রোক হতে পারে।
স্ট্রোক এছাড়া সিডেন্টারি লাইফস্টাইল থেকে হতে পারে। আবার পুরুষদের স্ট্রোক আন্ডার 50-তে অর্থাৎ 50-এর নিচে যারা আছেন তাদের মধ্যে পুরুষ হওয়ার কারণে স্ট্রোকের ঝুঁকি বেশি। আবার যদি আমরা 50-এর পরে দেখি তাহলে মেয়ে আর পুরুষের ক্ষেত্রে সমান ঝুঁকি, অর্থাৎ এজও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্যারের কাছে এবার জানতে চাইবো যে স্ট্রোকের কোনো রকম ভেদ কিংবা প্রকারভেদ রয়েছে কিনা। স্ট্রোক সাধারণত 80 থেকে 85% ক্ষেত্রেই রক্তনালী ব্লক হওয়ার কারণে আমরা এটাকে ইসকেমিক স্ট্রোক বলি। আর 15 থেকে 20% ক্ষেত্রে দেখা যায় রক্তনালী যেটা ওটা ফেটে যায়, ফেটে গেলে যেটা হয় সেটা আমরা হেমোরেজিক স্ট্রোক বলি। তো এই দুটো স্ট্রোক আমরা বুঝবো কি করে? সাধারণত মেজরিটি অফ দ্য হেমোরেজিক স্যার আমরা হেমোরেজিক স্ট্রোক ইসকেমিক স্ট্রোক নিয়ে কথা বলবো, তার আগে দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ শায়েস্তা খান বলছি। জি আমি মাগুরা থেকে মোহাম্মদ শায়েস্তা খান বলছি। জি 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 বলুন। আমার দুই হাঁটু জি ওই ফুলে যায় এবং ছোট ছোট ওই কাঁচের বলের মতো হয়, ওঠে আর কি, খুব ব্যথা করে এবং হাঁটতে গেলে পা জাম হয়ে যায়। দুই হাঁটু ফুলে যায়, ব্যথা করে। আমরা আজকে কথা বলছি স্ট্রোক নিয়ে, সেই বিষয়ে কথা বলে ভালো ছিল। তারপর স্যার যদি একটু অ্যান্সার করতেন। তো স্ট্রোকের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের হাত পা যে কোনো এক সাইড দুর্বল হয়ে যাবে, কোন জয়েন্ট না, হাত বা পা, মুখ, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এবং মুখ সহ দুর্বল হয়ে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে, মুভ করতে পারবো না, মুখ বাঁকা হয়ে যায়, হাত পা নাড়াইতে পারি না, এটাই স্ট্রোক। কোনো গিরা ফুলাটা স্ট্রোক না। এটা আসলে রিমাটোলজিক্যাল সমস্যা, রিমাটোলজিক্যাল বা অন্য কোনো সমস্যা হতে পারে, কানেকটিভ টিস্যু ডিজিজ যেগুলো থাকে, জয়েন্ট অথবা রিমাটোলজি, যে কোনোটাই, অর্থোপেডিক সমস্যাও হতে পারে। স্যার আমরা কথা বলছিলাম ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক নিয়ে। তো হেমোরেজিক স্ট্রোকে যেটা বলি যে হেমোরেজিক স্ট্রোক বুঝবো কি করে? তাৎক্ষণিক তীব্র একটা মাথা ব্যথা হয়। ইউজুয়ালি হেমোরেজিক স্ট্রোকগুলো হেমোরেজের কারণে হয়। যখনই ব্রেনে হেমোরেজ হবে তখন তীব্র একটা মাথা ব্যথা হয়, যেটার সঙ্গে কম্পেয়ার করার মতো কোনো ব্যথা দুনিয়ায় নাই। অর্থাৎ মনে হবে যে এখনই মরে গেলাম, এরকম তীব্র মাথা ব্যথা, এবং সেটা কিন্তু পারসিস্ট করবে, চলেই যে যাবে তাৎক্ষণিক না। সুতরাং যদি সেটা পারসিস্ট করে, সেই সঙ্গে যদি দেখা যায় যে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, কথা বলা বা বোধের কোনো সমস্যা হচ্ছে বা জ্ঞান চলে যাচ্ছে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে মনে করতে হবে যেটা একটা হেমোরেজিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক যদি ছোট হয় সেক্ষেত্রে অনেক সময় মিসগাইড হয়ে যায়, অনেক ডাক্তাররাও মিসগাইড হয়ে যায়। খুব স্মল হেমোরেজ হলে এটা অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। তবে যেটা মেজর স্ট্রোক আমি যেটা বললাম যে ম্যাসিভ হেমোরেজ, সেগুলো সবসময় তীব্র মাথা ব্যথা সহ যে কোনো এক সাইড অবশ্যই জ্ঞান হারা হয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি তো স্যারের কাছে প্রশ্ন ছিল, আমি মোহাম্মদ হাফিজ পটুয়াখালী থেকে বলছিলাম। জি বলুন। প্রশ্নটা ছিল আমার হাই প্রেশার, আমার বয়স হইল 38। আমি সকালে খাই নেভিতে 5 এবং রাতে খাই বাইজোরান 520। আচ্ছা, এই ক্ষেত্রে আবার মাঝে মাঝে প্রেশার হাই হলে আমার মাঝে মাঝে বুকে চাপ প্রয়োগ হয় এবং তখন প্রচন্ড অসুস্থ ফিল মনে করি। আমি রিসেন্টলি কয়েকবার ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম, ঢাকায় গিয়েছিলাম, তো আমাকে বলেছিল হার্টের সমস্যা। আমি এনজিওগ্রাম করাইলাম, তো আমার হাতে কোনো ব্লক পাইনি। তো মাঝে মাঝে আমার এরকম হাই প্রেশার হলে বা প্রেশার বাড়লে এরকম বুকে চাপ হয়, যে বুকে চাপের সাথে কোনো প্রেশারের সম্ভাবনা আছে কিনা, বা হার্টে ব্লক থাকলে চাপ হতে পারে, বা এছাড়াও কোনোভাবে বুকে চাপ অনুভব হয় কিনা, এই জন্য ফোন দিয়েছিলাম স্যারের কাছে। সেটা হচ্ছে যে আমি বলি যে আমরা আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ব্রেন সংক্রান্ত বা ব্রেনের রক্ত চলাচলের ব্যাঘাতজনিত। তো আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আমি বলবো যে আপনার প্রেশারে যে উঠানামা করে এটা হওয়া ঠিক না। আপনি আপনার ডাক্তারের টাচেই থাকুন, প্রেশারটা যেন ওঠানামা না করে। আর প্রেশার বাড়লে বুকে যে চাপ হয়, অনেক সময় ব্লক ছাড়াও বুকে ব্যথা বা হার্টে ব্যথা হতে পারে। আপনি একজন কার্ডিওলজিস্টের সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলাপ করুন। এটা একটা কার্ডিয়াক সমস্যা হওয়ার সমূহের সম্ভাবনা আছে। স্যার আসলে স্ট্রোক হয়ে গেলে ইমিডিয়েটলি আমাদের কি করণীয়? আপনাদের নিউরোলজির ভাষায় একটা কথা বলা হয় টাইম ইজ ব্রেন। স্ট্রোক হয়ে গেলে দুঃখজনক যে আমাদের বাংলাদেশে স্ট্রোকের আউটকাম বা রেজাল্টগুলো খুব ভালো না।
সে ভালো না হওয়ার কারণে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রশ্নগুলো দেখে দেখলাম যে আমার স্ট্রোক কি, বেশিরভাগ লোক সেটা আমরা জানি না, আমরা হার্টের সঙ্গে এক করে ফেলি। স্ট্রোকটা টোটালি ব্রেনের অসুখ। এটা হাত পা দুর্বল হওয়া, মুখ দুর্বল হওয়া, কথা চলে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, বুঝতে না পারা, কথা বলতে না পারা, আলোচনা করতে না পারা, হঠাৎ করে যদি হয় তাহলে আমরা এগুলোকে স্ট্রোক মনে করব। স্ট্রোকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটার ম্যানেজমেন্ট আউটকাম বা ট্রিটমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে 3 ঘন্টার মধ্যেই হাসপাতালে আসতে হবে। 3 ঘন্টা মানে যে আপনার 2 ঘন্টা হয়ে গেছে আর 1 ঘন্টা হোক তারপর যাই, এটা করেন না। আপনি যখনই টের পাবেন তখনই চলে আসতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ 3 ঘন্টার পরে আসলে চিকিৎসার ফলে যে লাভটা, এটা আমরা খুব কম লাভ পাবো, এবং 4-5 ঘন্টা চলে গেলে তো আসলে প্র্যাকটিক্যালি কিছু তেমন করার থাকে না। তো আমি বলবো যাদের প্রেশার স্ট্রোক করে তারা দয়া করে বোঝা মাত্র হাসপাতালে চলে আসবেন খুবই দ্রুত, যেখানে অর্গানাইজড ডিপার্টমেন্ট, অর্গানাইজ মানে মোটামুটি যে কোনো ক্লিনিকে গেলে তো হবে না, মোটামুটি একটা হাসপাতাল যেখানে স্ট্রোকের চিকিৎসা করে এরকম একটা হাসপাতালে নিকটস্থ চলে যাবেন। আর একটা সমস্যা হয় যে দেখা যায় আমরা ফোন করে জিজ্ঞেস করি কোথায় গেলে ভালো হয়, এটা তো সময় নষ্ট হয়। কোন ডাক্তার কোথায় এটা দরকার নেই, একটা বড় হাসপাতাল যেখানে স্ট্রোকের চিকিৎসা করে এখানেই চলে আসেন। আরেকটা কাজ করে সবাই, দেখা যায় যে প্রেশার বেড়ে যায় স্ট্রোকের সময়, এতে মানুষজন হয় কি তেঁতুল খাইয়ে দেয়। স্ট্রোক সন্দেহ হলে আমি অনুরোধ করব কিছুই মুখে খাইতে দিবেন না যতক্ষণ পর্যন্ত একজন ডাক্তারের শরণাপন্ন না হন বা সাক্ষাৎ না পান। 2 নম্বর কথা হচ্ছে ডাক্তারদেরও বলবো যে প্রেশার যতই পান সেটা যদি 220 বা 200-র উপরে আর নিচেরটা যদি 120 বা তার উপরে না পান, তাৎক্ষণিক দয়া করে প্রেশারের ওষুধ দিবেন না। কতগুলো এক্সেপশনাল কন্ডিশন, যদি এলভিএফ বা কার্ডিয়াক ফেলিওর থাকে বা নোন কেস অফ সিকেডি যদি থাকে সেক্ষেত্রে অবশ্য আলাদা হবে, কিন্তু এরকম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই এগুলো তাৎক্ষণিকভাবে থাকে না। তো আমি বলবো যে প্রেশারের ওষুধ স্ট্রোকের ক্ষেত্রে দিতে গেলে আপনি একজন বিশেষজ্ঞর সঙ্গে আলাপ করেই দিবেন। তাৎক্ষণিকভাবে প্রেশার নামিয়ে দিলে আমাদের স্ট্রোকের যে আউটকামটা বা লাভ কম হবে। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি মোহাম্মদ রেজাউল করিম বলছিলাম রাজশাহী থেকে। জি বলুন। জি, আমার তো অনেক 3 বছর যাবত, আমার বয়স 30, 3 বছর যাবত মাথার সমস্যা, মাথার বাম পাশে প্রচন্ড ব্যথা করে। রাজশাহী পপুলার মেডিকেলে ডাক্তার দেখালাম, নিউরোলজি বিশেষজ্ঞ, তো উনি মাথা এমআরআই সেন্সর ডিসঅর্ডার। তো আমি তো বুঝি না সেন্সর ডিসঅর্ডার মানে কি, মানে ওরকম করি না। তো আমার এলাকার লোকজনে বলে নাকি মৃগী রোগ, এটা সম্বন্ধে আর কি জানতে চাচ্ছিলাম। আজকেও দুপুরে হঠাৎ করে এরকম সমস্যা হয়েছে, মাথার বাঁ পাশে প্রচন্ড ব্যথা করতেছে। আপনাদের অনুষ্ঠান থেকে মানে প্রশ্নটি করতে চাইলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, আমি এই প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে আসলে আমি আরেকবার বলিনি, আমাদের ব্রেন ফাংশন যেগুলো অর্থাৎ আমরা যে কথা বলি, আমরা যে বুঝি, আলাপ করি, ক্যালকুলেট করি, হাঁটা চলা করি, এই সমস্ত হচ্ছে ব্রেনের কাজ। এইগুলো যদি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে আমরা ধরে নেব এটা স্ট্রোক। আর আপনি যেটা বলেছেন মাথা ব্যথা, না, মাথা ব্যথা দিয়ে স্ট্রোক হইতে পারে, কিন্তু হাত পায়ে যদি কোনো দুর্বলতা, কথার দুর্বলতা অথবা জ্ঞানের সমস্যা না থাকে এটা সম্ভবত স্ট্রোক না, এটা মাথা ব্যথা। মাথা ব্যথা অনেক ধরনের হয়, মাইগ্রেন হতে পারে, মাইগ্রেন ছাড়াও ক্লাস্টার হেডেক হতে পারে, টেনশন টাইপ হেডেক হতে পারে। আর তীব্র মাথা ব্যথা যেহেতু মাঝে মধ্যে হয়, এক্ষেত্রে ভাস্কুলার হেডেকের কোনো একটা ফর্ম হবে। আপনি নিউরোলজিস্টের টাচে থাকেন তাহলে বেটার থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম স্ট্রোক নিয়ে, আমরা বলছিলাম টাইম ইজ ব্রেইন। ওয়াই টাইম ইজ ব্রেইন? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছিলাম যে ব্রেনের প্রচুর রক্ত এবং প্রচুর অক্সিজেন লাগে, কারণ এটা খুবই একটা অ্যাক্টিভ পার্ট অফ দ্য বডি। শুনে অবাক হবেন
যে ব্রেন হচ্ছে পুরো শরীরের মাত্র 2% ওজনে, কিন্তু সে একাই আমাদের যে অক্সিজেন লাগে তার 20% ব্যবহার করে। মানে বডির অন্য টিস্যু গড়ে যা ব্যবহার করে তার 10 গুণ বেশি অক্সিজেন ব্রেন একার লাগে। সে প্রতি মিনিটে 50 ml অক্সিজেন নেয়, এবং এই প্রতি মিনিটে যে 50 ml অক্সিজেন ইউজ করে সেটা কন্টিনিউয়াস, ইন্টারমিডিয়েট না, থেকেও না, বারেও না, সে একটানাই নিতে থাকে। তো এখন কখনো যদি কোনো কারণে এই অক্সিজেনের ব্যত্যয় ঘটে, তাহলে তো ওই সময়ের জন্যে সে অ্যানক্সিয়া অর্থাৎ অক্সিজেন শূন্যতায় ভুগবে। তা আপনারা জানেন যে কোনো সেল, বায়োলজিক সেল যদি অক্সিজেন শূন্যতায় ভোগে এবং যে অক্সিজেন ডিপেন্ডেন্ট, সে তো বাঁচবে না, সে তো মারা যাবে। তো ব্রেনেরও তাই হয়। এই ব্রেনের অক্সিজেন সরবরাহে যদি ঘাটতি থাকে, তাইলে কয়েক মিনিটের মধ্যে ব্রেন সেলগুলো ডিসফাংশন হতে থাকে, 5 মিনিটের পর খুবই সিক হয়ে যায়, এবং এইভাবে আরও চলতে থাকলে আধা ঘন্টার বেশিরভাগ ক্ষেত্রে 5-10 মিনিটের মধ্যে ব্রেন সেলগুলো ডেথ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি, তাহলে আমরা 5 মিনিটের মধ্যে তো পাই না। কারণ হচ্ছে যে যখন একটা স্ট্রোক হয় তখন মূল যে ফোকাসটা তাকে আমরা বলি একদম কোর অফ দি স্ট্রোক, কোরটা ইনফ্যাক্ট হয়ে যায়, ডেড হয়ে যায়। কিন্তু কোরের চারপাশে কিছু এরিয়া থাকে যেগুলো তখনও সিক কিন্তু ডেড হয় নাই। কারণ কি, তারা কোল্যাটারাল থেকে পায়, আশেপাশের ক্যাপিলারি, ব্রেন ফ্লুইড থেকে তারা অক্সিজেন কিছু পায়, যার ফলে তারা টিকে থাকে। কিন্তু এই টিকাটা কিন্তু বেশিক্ষণ হবে না, কারণ তার মূল সাপ্লাই তো নাই। তো আমরা যদি কোনো কারণে তার মূল সাপ্লাইটা ইস্টাবলিশ করি, তাহলে এই যে সিক পার্টটা ছিল এটা কিন্তু রিভাইভ করবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রায় 60%, 70% পর্যন্ত আমরা আগের অবস্থায় চলে যাব। এবং আমি মনে করি যদি ছোট আর্টারি হয় এবং আমরা যদি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কখনো কখনো নিয়ার নর্মাল হওয়া সম্ভব যদি আমরা এই ব্লক আর্টারিগুলো আবার চালু করে দিতে পারি। ব্লক আর্টারিগুলো চালু করার মধ্যে সবচেয়ে বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা ইনজেকশন টেনেক্টিপ্লেস। এটা দিলে যে থ্রম্বাসটা আছে ওটা গলে যাবে, গলে গেলে ওইখান থেকে পারফিউশন শুরু হবে, ফ্লো চালু হয়ে যাবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই থ্রম্বাস বা ব্লকটা অনেক বড় বা আর্টারিটা অনেক বড়, সেক্ষেত্রে এই টেনেক্টিপ্লেস একা পারবে না। সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করি, ঢাকা শহরেই হয়। সেটা হচ্ছে ক্যাথেটার দিয়ে আমরা ওই ক্লট যেটা আছে ওটাকে মেকানিক্যালি টেনে বা সাকশন দিয়ে বের করে আনি। আর টাইম ইজ ব্রেন বললাম এই সেন্সেই যে আপনি যদি 3 ঘন্টার পরে আসেন, তাহলে আমি যা কিছু বললাম করার, এই কোনো কিছু করে তেমন কোনো লাভ নাই। কখনো কখনো বলা হচ্ছে যে 4.5 ঘন্টা পর্যন্ত উইন্ডো পিরিয়ড এক্সটেন্ড করছে, কিন্তু আসলে আমি তো আমার বেস্টটা চাই। অল্প বেনিফিট চাইতে আমি যখন বেশি বেনিফিট পাবো উইদিন আওয়ার, আপনি 1 ঘন্টার মধ্যেই চলে আসেন, মেজর ডিসএবিলিটি আপনার রিভার্স হয়ে যাবে। তাহলে আমি কেন ওয়েট করব? আর প্রতি মিনিটে ব্রেনের রক্তচলাচল ব্যাঘাত ঘটলে প্রায় 18 থেকে 19 লক্ষ স্নায়ুকোষ মারা যায়। তো প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে যদি 18-19 লাখ স্নায়ুকোষ মারা যায়, তাহলে আপনার 5-10 মিনিট বা আধা ঘন্টা ডিলেতে কী পরিমাণ ব্রেন সেল মারা যায় আমরা সহজেই অনুমান করতে পারি। আর আমি একবার বলছি, ব্রেন সেল যদি মারা যায় তাহলে ওটাকে তার রিভাইভ করা যায় না। যে সিক থাকে তাকে সুস্থ করা যায়, কিন্তু মৃতকে তো সুস্থ করা যাবে না। সেই জন্য বলি টাইম ইজ ব্রেন। অযথা সময় নষ্ট করবেন না কারোর সাথে আলাপ করে, অযথা গাড়ি ঘোড়া খুঁজতে যেও নষ্ট করবেন না। যেই ড্রেসে, যেইখানে, যেভাবেই আছে এবং যা দিয়ে আনতে পারেন তাই দিয়েই নিয়ে আসেন, এবং যেখানে স্ট্রোকের চিকিৎসা হয় এরকম যে কোনো একটা হাসপাতালে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি ফরিদপুর থেকে বলছি, হাফেজ মাসুদুর রহমান। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন করতেছি। জি বলুন। ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাই। স্যার আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন সমস্যা। ওই যে আমার মাথা ঘুরে, স্ট্রোক। মাথা ঘুরে স্ট্রোক? জি, আমি স্ট্রোক করেছেন 2018 সালে এটা স্ট্রোক হয়। জি। এখন বর্তমান মাথা হিট হয় আর ঘোরায়। স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করি আপনাকে যে এই যে স্ট্রোক করেছিলেন কোন সালে? 2018 সালে। 18তে। এই মাথা ঘোরা কি তখন থেকে না নতুন?
আপনার মাথা ঘোরাটা কি নতুন হয়েছে না তখন থেকে? 2018 সালে। তা হোক, মাথা ঘোরা কি 2018 থেকে? স্ট্রোক সাধারণত যদি যেখান দিয়ে ব্যালেন্স রাখি, কিছু বলবেন? জি 2018 থেকে ঘোরা, স্ট্রোকের পরেই, আচ্ছা পরে। আচ্ছা, তাহলে শুনেন, সেটা হচ্ছে যে আমাদের সাধারণত স্ট্রোক একটা জায়গা আছে যে সেরিবেলাম বা ওই কানেকশনে যদি করে আমরা ব্যালেন্স রাখতে পারবো না, মানে হাঁটতে গেলে পড়ে যাব এবং কোনো কিছু ধরতে গেলে দেখা যাবে হাত কাঁপবে এবং জিনিসটা আমার হাতের থেকে ছুটেও যেতে পারে। তো এটা একটা ঘটনা ঘটে। আর অ্যাবসলিউটলি মাথা ঘুরে স্ট্রোকের কারণে এটা আনইউজুয়াল, কারণ মাথা ঘোরার আরও অনেক কারণ আছে। তো আমার মনে হয় যে আপনি নিকটস্থ নিউরোলজিস্টের কাছে একটু যা দেখা করেন। মাথা ঘোরার স্ট্রোক ছাড়াও হতে পারে। আশা করি উনি ওনার উত্তর পেয়ে গেছেন। Okay, হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা এখন জানতে চাইবো যে একবার তো স্ট্রোক হয়ে গেল, এখন রোগী আপনাদের কাছে আসলো, ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্টে আমরা জানতে পারলাম দেরি করে আসে, কিংবা ওভারঅল কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন হেমোরেজিক স্ট্রোক? ওভারঅল এই যে আমি স্ট্রোকের একটা ব্যাপার কি, যখন হাসপাতালে থাকে তখন তারা মোটামুটি ফিজিওথেরাপি পায় যদি বড় হাসপাতাল হয়। এবং অনেকের ধারণা যে আমি তো হাসপাতালে থাকে চিকিৎসা করছি, ফিজিওথেরাপি নিয়েছি। বাসায় গেলে অধিকাংশ পেশেন্টই 1-2 সপ্তাহ পরে আর কোনো ফিজিওথেরাপি করে না বা কেউ করায় দেয় না। স্ট্রোকের পরে কমপক্ষে 1 বছর ফিজিওথেরাপি চালু রাখবেন যদি সে ভালো হাঁটতে না পারে। যারা সমস্যা থেকে যায় তাদের দরকার থাকে তারপরেও। তো প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে স্ট্রোকের রোগীর হাঁটার কতগুলো ব্যাকরণ আছে এগুলো জানতে হবে। এগুলো জানতে গেলে আপনাকে অবশ্যই ফিজিক্যাল মেডিসিনে অথবা রিহ্যাবিলিটেশন সেন্টার যেগুলো আছে ওদের হেল্প নিতে হবে। যেমন বেশিরভাগ স্ট্রোক রোগী দেখা যায় যেভাবে স্ট্রোক গেট হয় ওই গেটটা অনেক পরে স্পন্টেনিয়াস হয়তো হয়, প্রথম দিকে ওটা ট্রাই করে না, যার ফলে তাদের হাঁটাটা ডিফেক্টিভ হয়ে যায়, হাঁটা শিখতেও দেরি হয়, পরবর্তীতে তারা হাঁটতেও পারে না। আবার জয়েন্ট না নাড়ায় দেওয়ার জন্যে এভাবে যদি দিনের পর দিন মাসের পর মাস যায় এই জয়েন্টগুলো অনেক শক্ত হয়ে যায়, আমরা বলি স্পাস্টিসিটি ডেভেলপ করে এবং ফিক্সড হয়ে যায়। তখন দেখা যায় ওই জয়েন্ট নাড়াইতে গেলেও প্রচুর ব্যথা পায়। তা আমি বলবো যে অর্গানাইজড যেখানে আছে সম্ভব হলে সেখানে 1-2 মাস ফিজিওথেরাপি নেবেন। ভর্তি করতেই হবে এমন কোনো দরকার নেই। যে ব্যায়ামগুলো করে আপনারা শিখে নেবেন, নিজেরাই করবেন। যাদের পক্ষে সম্ভব তারা 2-1 ফিজিওথেরাপিস্টকে বাসায় আনতেও পারেন, কিন্তু নিজেদের করাটা বাদ দিবেন না। এবং এইভাবেই কয়েক মাস, এবং তারপরে অবশ্যই ডিফেক্ট মানে ডিসএবিলিটি থাকে এটা কন্টিনিউ করতে হবে দীর্ঘ, হয়তো বা বছরখানেক বা তারও বেশি। স্যার এই ফলো আপ গুলো কেমন হবে আসলে, কতদিন পর পর আসতে হবে, কত বছর পর্যন্ত ওনাদের প্রথম কাছে কথা যে আসতে ওনার হবে? স্ট্রোকটা কি কারণে করলো, অনেকের স্ট্রোক করে কিন্তু কার্ডিয়াক ডিজিজে, হার্ট অ্যাটাক করে ওখান থেকে স্ট্রোক করে, থ্রম্বাস হার্ট থেকে থ্রম্বাস চলে যায়। তো তাদের তো কোন কোমরবিডি থাকে, কারো ডায়াবেটিস থাকে। তো সুতরাং ওই ডায়াবেটিস, হার্টের অসুখ সব কিছু মিলায়ে একটা ইন্টিগ্রেটেড ফলো আপ দরকার। তো সেক্ষেত্রে তাদের কোমরবিডির উপর নির্ভর করে কতদিন পর পর আসবে। যদি কারোর দেখা যায় তেমন প্রেশার নাই, ডায়াবেটিস নাই, কিছু নাই, তাহলে আমি বলবো যে আপনার প্রেশার যদি ফ্ল্যাকচুয়েট না করে, ডায়াবেটিস যদি ফ্ল্যাকচুয়েট না করে, তাহলে খুব ঘন ঘন আসার দরকার নেই। সেক্ষেত্রে 3 মাস 6 মাস পর পর আসলেও হয়, যদি অ্যাকিউট কিছু না ডেভেলপ করে। স্ট্রোক কি আবার রিপিট হতে পারে কিনা, রিকার করতে পারে কিনা, আবার হতে পারে কিনা? স্ট্রোক যে কোনো মানুষের হতে পারে, এবং যাদের স্ট্রোক একবার হয়েছে তাদের হওয়ার চান্স যাদের হয় নাই তাদের চেয়ে বেশি। অল্প বয়সে স্ট্রোক হতে পারে কিনা স্যার? তা পারে। আমরা কিন্তু অনেক সময় ভাবি শুধুমাত্র বয়স্ক মানুষের স্ট্রোক হয়। না, বয়স্ক মানুষের স্ট্রোক হয় এটা একসময় ধারণা ছিল, এবং ধারণা ছিল স্ট্রোক ইজ এ ডিজিজ অফ 55 অ্যান্ড অ্যাবাভ, কিন্তু এখন দেখা যায় তার নিচেও হয়। তার নিচে কতগুলো কন্ডিশন আছে, যেমন প্রোটিন সি, প্রোটিন এস, এদের ডেফিসিয়েন্সি হলে আমাদের ব্লাডের জমাট বাঁধার প্রবণতা বেশি হয়ে যায়, তখন তাদের স্ট্রোক করতে পারে। আবার আর কতগুলো হচ্ছে একদম বাচ্চাদেরও দেখা যায় স্ট্রোক করে, সেক্ষেত্রে কোনো এজ ব্যারিয়ার নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কাজের মানুষের কাছে বাচ্চা দিয়ে যাই, এদের হাত থেকে বাচ্চা পড়ে যায় এবং মাথায় আঘাত পায়, এরা এটা কিন্তু বাবা মাকে বলে না। তখন তাদের ব্রেনের যে ডেফিসিট, বাবা মা খুব কেয়ারফুল না থাকলে ধরতেও পারবে না। পরবর্তীতে দেখা যায় যে এদের হয়তো এক সাইড একটু দুর্বল লাগে বা একটু সন্দেহজনক হয়, তখন সিটি করলে দেখা যায় একটা ওল ইনফ্যাক্ট হয়ে যাচ্ছে ভেজাল গ্যাংলিয়াতে।
তো এগুলো তো এই বয়সে বাচ্চা হওয়ার কথা না, তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় হাতে থেকে পড়ে গেছিলো। তো এটার ক্ষেত্রে হতে পারে। আর কোয়াগুলোপ্যাথি কিছু আছে, কিছু জেনেটিক কন্ডিশন আছে যেগুলো যদি ইয়াং অ্যাডাল্টদেরও স্ট্রোক করতে পারে। অর্থাৎ স্ট্রোকের ফিচারের সাথে যদি মেলে, হঠাৎ করে তাৎক্ষণিকভাবে চলন শক্তি, যে কোনো হাতের বা মুখের, কথা, চিন্তা শক্তি, ক্যালকুলেশন অথবা জাজমেন্ট, এইগুলো যদি হঠাৎ করেই কারো লোপ পায়, অন্য কোনো কারণ দিয়ে যদি এক্সপ্লানেশন না হয়, কোনো অ্যাক্সিডেন্ট যদি বা মাথায় আঘাত না থাকে, তাহলে এটাকে স্ট্রোক হিসাবে বিবেচনা করবেন, বয়স যাই হোক, এবং হাসপাতালে নিয়ে যাবেন। স্ট্রোকের কমপ্লিকেশন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। স্ট্রোকের কমপ্লিকেশনের মধ্যে যে প্রধান, যেটা অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে যেগুলো আছে, যে ওই অনেকে মুখে খাওয়াইতে যায়, খাওয়াইতে গেলে অ্যাসপিরেশন হতে পারে। তো অ্যাসপিরেশন হলে আমাদের ফুড পার্টিকেলগুলো ফুসফুসে চলে যাবে। তো আপনি যদি কোথাও খাবারের একটা বাটি রেখে দেন, তাহলে 2 দিন পর সেখানে কী হয়, পচে যায়, খুব গন্ধ হয়। তো আমাদের ফুসফুসের মধ্যে যদি খাবার চলে যায়, আবার সেই পেশেন্ট যদি সেটা কফ আউট করতে না পারে, সাধারণত স্ট্রোক পেশেন্টগুলো বয়স্ক হয়, দুর্বল হয়, তো কফ আউট করতে না পারলে ওই খাবারগুলো তো ওখানে ইনফেক্টেড হবে, ইনফেক্টেড হয়ে খুব বাজে একটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, যেটা বয়স্ক মানুষের জন্য প্রাণনাশের কারণ হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি একটা পেশেন্ট একদম মুভমেন্ট না থাকে, তার ফিজিওথেরাপি না দেন, পাশ ফিরায় না, তাহলে একটা প্রেশার সোর হতে পারে। অর্থাৎ একই দিকে শুইতে শুইতে সেখানে প্রথমে দেখবেন লাল হয়ে যায়, পরে স্কিনটা একটু স্ল্যাপ আউট হয়, পরে দেখা যায় মাংসপেশি সহ নষ্ট হয়ে যায়। আমরা বলি ডিপ আলসার হয়ে গেলে এটাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা কষ্ট করে আমার প্রোগ্রাম দেখলেন বা শুনলেন। সেই সঙ্গে একটা কথা আবারও বলি, যদি কারোর কথা বলার সমস্যা, হাতে পায়ে নড়ার সমস্যা, মুখে বেঁকে যাওয়া অথবা চিন্তা বা কথা চালায়ে যেতে অসমর্থ যদি হয় তাৎক্ষণিকভাবে, এবং মাথায় কোনো আঘাত না থাকে, দ্রুত দয়া করে একটা হাসপাতালে নেন, যেখানে স্ট্রোকের চিকিৎসা সম্ভব, পেশেন্টটা পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন, তেমন সচেতন হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, স্ট্রোকে নানান ধরনের ক্ষতিকারক দিক রয়েছে, অনেক কমপ্লিকেশন রয়েছে। স্ট্রোকের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে স্ট্রোকের আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই সম্ভব। তাই চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের, সেই আশাবাদ ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।